ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা রাজা মহারাজের কথা একটু স্মরণ করব এবং রাজা মহারাজের এই পুণ্য স্মৃতিটি এস ভেঙ্কটেশ্বরন তিনি উপহার দিয়েছেন এবং এই স্মৃতিকথাটি 1969 সালে বেদান্ত অ্যান্ড দ্য ওয়েস্ট পত্রিকার মার্চ এপ্রিল মাসে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে উদ্বোধন পত্রিকায় এটি প্রকাশিত হয় 2023 সালের পূজা সংখ্যায়। এবং এই স্মৃতিকথার মধ্যে দিয়ে রাজা মহারাজের অসাধারণ কিছু ঘটনার কথা আমরা পাই এবং সেইটির দ্বারা আমরা যেমন মনন করব, স্মরণ করব, তার পাশাপাশি আপনাদেরও দুটি ঘোষণার কথা জানিয়ে রাখি যে আগামী 9 নভেম্বর রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মারক বক্তৃতা এবং ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুদান খুবই সামান্য, কিন্তু আপনারা আগে থেকে অংশগ্রহণ করবেন এবং প্রবেশপত্র সংগ্রহ করবেন। এবং এই সূত্রে আপনাদের জানিয়ে রাখা আরও দরকার যে আমরা পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের যারা আশ্রিত সন্তান তারা ওই দিন অবশ্যই গুরুদেবের স্মরণে এই মিলন মেলায় উপস্থিত হব রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে। আমাদের পারস্পরিক ভাব বিনিময় এবং আদান প্রদানের মধ্যে দিয়েই আমার ধারণা যে আমাদের গুরু মহারাজ বিশেষ খুশি হবেন। আর দ্বিতীয়টি আগামী 7ই ডিসেম্বর দুটি চরণ সার আয়োজিত একটি ভক্ত সম্মেলন হবে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কে। তার প্রবেশপত্র আপনারা সংগ্রহ করবেন। আমরা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পার্ষদবৃন্দের মধ্যে স্বামীজির পরেই যার নাম উচ্চারিত হয় তিনি রাজা মহারাজ। স্বামীজি যেমন ছিলেন অপরিসীম শক্তি এবং কর্মকুশলতার অধিকারী, তেমনি রাজা মহারাজ ছিলেন শান্ত, সমাহিত এবং গভীর চিন্তাশীল। অপরদিকে তিনিও কিন্তু ছিলেন অসাধারণ কর্মবীর। ব্রহ্মানন্দজি তার গুরু ভাইয়ের মতন বাগ্মী ছিলেন না, মিতভাষী ছিলেন, কিন্তু তার সান্নিধ্যে থাকাটাই একটা অসাধারণ অভিজ্ঞতা, যেটি হয়তো শত শত ধর্মগ্রন্থ পাঠের থেকেও অনেক বেশি মূল্যবান। আসলে কি জানেন, আমরা সকলেই জানি এবং এই আধ্যাত্মিক জগতেও একটা খুব প্রচলিত কথা আছে যে জীবন দিয়েই জীবন গঠিত হয়। সেজন্য জীবন রচনা করাটা সব থেকে কঠিন। জীবনী অনেকেই লিখতে পারে, সেখানে অনেক কাব্যিক দোতনা থাকে, অনেক ঘটনা পরম্পরা থাকে, অনেক অলংকার বিন্যাস থাকে, কিন্তু জীবন খুব পদ্মফুলের মতন বিকশিত হওয়া অত সোজা নয়। কারণ জীবন খুব কঠিন। জীবনে প্রতি মুহূর্তে জয় পরাজয়, সুখ দুঃখ, হাসি কান্না একেবারে মেঘ রোদ্দুরের মতন আমাদের জীবনকে ওতপ্রোতভাবে নিয়ন্ত্রিত করে। সেই জন্য জীবন রচনা করা, আর এই ত্যাগী সন্তানরা বা এই সাধুদের কাছ থেকে আমরা সেই জীবনের ধারাটাই পাই। সেই জীবনের উত্তাপটা আমরা নিয়ে আমাদের পরবর্তী জীবনটাকে আমরা অভিসিঞ্চিত করতে পারি। এই এস ভেঙ্কটেশ্বরনের যেহেতু স্মৃতিকথা, তো তিনি বলছেন যে 1921 সালে রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রেসিডেন্ট ব্রহ্মানন্দজি মাদ্রাজের স্টুডেন্টস হোম আনুষ্ঠানিকভাবে উৎসর্গ করার জন্য আমন্ত্রিত হয়েছিলেন এবং প্রসঙ্গত 1917 সালে তিনি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবারে স্বামী শিবানন্দজি এবং মিশনের অন্যান্য সন্ন্যাসীরাও তাঁর সঙ্গে আসেন। সেই সময় ব্রহ্মানন্দজি সম্পর্কে এস ভেঙ্কটেশ্বরন খুব অল্পই জানতেন এবং বস্তুতপক্ষে রামকৃষ্ণ মিশন সম্পর্কেও তাঁর খুব কম ধারণা ছিল, যদিও তিনি স্টুডেন্টস হোমেই থাকতেন। তিনি শুধু এটি জানতেন যে রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের মতন দুই মহান ব্যক্তিত্ব পবিত্র এই ভারতভূমিতে জন্মগ্রহণ করেছিলেন
এবং তিনি এটাও জানতেন যে 1893-এর শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির যোগদানের ফলে তার নিজের এবং মাতৃভূমির সুনাম হয়েছিল। এই ভেঙ্কটেশ্বরন তিনি মায়লাপুর রামকৃষ্ণ মঠে যাতায়াত করতেন বিবেকানন্দের কর্মযোগের ওপর রবিবারের সান্ধ্যকালীন ক্লাসে যোগদান করার জন্য, এবং এই ক্লাসটি নিতেন অবনী মহারাজ, যিনি পরবর্তীকালে স্বামী প্রভবানন্দ। তাছাড়া এই এস ভেঙ্কটেশ্বরন তিনি বলছেন যে আমি মঠের বিভিন্ন পুজো অনুষ্ঠানে উপস্থিত থেকে সবজি কাটা এবং দরিদ্র নারায়ণের সেবায় অংশগ্রহণ করতাম। যখন শুনলাম ব্রহ্মানন্দজি মঠে উপস্থিত হয়েছেন, তখন তাঁকে দর্শন করার জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা অনুভব করলাম। মঠে গিয়ে দেখলাম তিনি একটি আরাম কেদারায় শিবানন্দজির পাশে বসে আছেন। সাষ্টাঙ্গে প্রণত হলাম তাঁর চরণতলে। তিনি মুখে কিছু না বললেও অনুভব করলাম একটা শক্তি যেন আমাকে তাঁর প্রতি চুম্বকের মতন আকর্ষণ করছে। মনে হলো এক মহান ব্যক্তিত্বের সামনে আমি এক ক্ষুদ্র বালক মাত্র, যার কোনো কিছুই বলার নেই। কিছুক্ষণ তার সামনে চুপচাপ বসে থেকে স্টুডেন্টস হোমে ফিরে এলাম, কিন্তু তাকে দর্শন করার আকুলতা আমার মধ্যে রয়েই গেল। আমি প্রতিদিনই নিয়মিতভাবে তাকে দর্শন করতে যেতাম, কোনো দিন একাধিকবার। তার কাছে বসে থাকাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেল, যদিও তাকে কিছু বলার মতন সাহস আমার ছিল না, কারণ আমার জানাই ছিল না কোন কথাটা তাকে বলা উচিত। কিন্তু তাকে দর্শন করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। অ্যাকচুয়ালি সন্ত মানুষদের বা সাধু সন্তদের কাছে একটা আধ্যাত্মিক হ্যালো প্রভা কাজ করে। সেই জন্য অনেক সময় কথা না বললেও তাদের কাছে উপস্থিত হওয়া, তাদের সান্নিধ্য পাওয়াটাই একটা বড় তৃপ্তি এবং আনন্দের হয়, শান্তিরও হয়। এবার এস ভেঙ্কটেশ্বরন থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, আমি প্রায় বহু ভগবানের কৃপায় সাধুসঙ্গ করেছি। শুধু রামকৃষ্ণ মঠ মিশন নয়, বিভিন্ন বেদান্ত মঠ, শ্রী শারদেশ্বরী আশ্রম, বেলগাছিয়া সারদা সংঘ, কৃষ্ণপ্রিয়া মায়ের কথা বলুন, অন্যান্য মাতাজিদের কথা বলুন, তাদের মধ্যে অনেকের আমি অনেক অলৌকিক ক্ষমতার কথা দেখেছি, প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছি। প্রেমবিহারেও পর্যন্ত গেছি, রামকৃষ্ণ প্রেমবিহার, সর্বত্র স্বামী সম্বুদ্ধানন্দজির গান আমরা শুনি, সকলেই ওই তাদের কাছে কিছু বলার দরকার নেই, গেলেই কিন্তু একটা স্পর্শ তন্মাত্রা পাওয়া যায়। তো মহারাজকে দর্শন করার পর এস ভেঙ্কটেশ্বরনের প্রথম প্রতিক্রিয়া তিনি বলছেন যে প্রথমত আমি লক্ষ্য করেছিলাম তিনি সর্বদাই ধ্যানস্থ থাকেন। যখন বসে থাকেন তখন তাঁর দৃষ্টি কিছুটা ঊর্ধ্ব দিকে নিবন্ধ থাকে। আমার মনে হতো তিনি আধ্যাত্মিকতার পূর্ণ প্রতিমূর্তি। পরম শান্তি এবং স্নিগ্ধতা যেন বিরাজ করছে তাঁর উপস্থিতিতে। স্টুডেন্টস হোমের নতুন ভবনের দ্বারোদ্ঘাটনের যে পরিকল্পনা করা হয়েছিল, তার অঙ্গ হিসাবে একদিন শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের ছবি, তুলসীর চারা, জলপূর্ণ কলস, চাল, দুধ ও অন্যান্য পবিত্র বস্তু সহকারে আমরা পথ পরিক্রমা করতে শুরু করলাম বৈদিক স্তবগান সহ। যে মুহূর্তে আমরা নতুন ভবনের দ্বারে এসে পৌঁছেছি, ঠিক তখনই ব্রহ্মানন্দজি একটি গাড়িতে করে সেখানে উপস্থিত হলেন। মনে আছে তিনি এসেই নতুন গ্রন্থাগারের মেঝেতে একটি জায়গায় বসে চোখ বন্ধ করে ধ্যানে নিমগ্ন হলেন। পুরোহিত এবং অন্যান্যরা যারা উপস্থিত ছিলেন উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করার জন্য, তারা সকলে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। উদ্বোধন অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পর স্টুডেন্টস হোমের সেক্রেটারির অনুরোধে মহারাজ কয়েক মাস সেখানে থেকে যেতে মনস্থ করেন। আর ঠিক সেই সময় এই এস ভেঙ্কটেশ্বরন তিনি মহারাজের পূত সান্নিধ্য বা পূত সঙ্গ লাভ করার সুযোগ পান। তিনি বলছেন যে সেই সময়টা ছিল গ্রীষ্মকাল, তাই বেশিরভাগ ছাত্রই ছুটিতে বাড়ি ফিরে গেছে, কয়েকজন ওই হোমে রয়েছে। ব্রহ্মানন্দজির ঘনিষ্ঠ সংস্পর্শে আসার সুবর্ণ সুযোগ হলো। যখনই সম্ভবত প্রায়ই তার কাছে যেতাম, বসতাম। কখনো কখনো তিনি অন্যান্য সন্ন্যাসীদের বলতেন আমাকে কিছু ফল দেওয়ার জন্য।
আস্তে আস্তে আমিও এইসব সন্ন্যাসী যারা ব্রহ্মানন্দজির সঙ্গে এসেছিলেন তাদের সামান্য সেবা করার সুযোগ পেলাম। প্রতিদিন সকালে ব্রহ্মানন্দজির জন্য আমাকে ফুল তুলে আনতে বলা হতো। তখন জানতাম না যে তিনি পদ্ম ফুল পছন্দ করেন, কিন্তু কেন জানি আমার মনে হয়েছিল এগুলি পেলে তিনি খুশি হবেন। তাই মায়লাপুরের একটি পুকুর থেকে পদ্ম ফুল তুলে নিয়ে আসতাম। তিনিও খুব খুশি হয়ে সেগুলো গ্রহণ করতেন। তারপর তাকে সাষ্টাঙ্গে প্রণাম করতাম। তিনি দুহাত ভরে ফুলগুলি নিয়ে তার ঘরে টাঙানো শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী মায়ের ছবির সামনে নিবেদন করতেন। এই পদ্ম ফুল তোলার জন্য আমার উৎসাহ দিন দিন বৃদ্ধি পেল। আমি মনে করতাম প্রতিদিন সকালে তার জন্য ফুল তুলে দেওয়া আমার প্রথম কর্তব্য। একদিন ফুল তোলার জন্য পুকুরে নামতে যাচ্ছি, হঠাৎ দেখি পুকুর পাড়ে প্রায় ফুট 3 লম্বা একটা সাপ। দেখেই দৌড়ে পালিয়ে আসি। ফুল তোলার ভাবনা তখন মাথাতেই এলো না, কিন্তু পরেই আমার মনে হলো মহারাজ ফুল না পেলে হতাশ হবেন। তাই সাহস সঞ্চয় করে ফুল তুলে নিয়ে এলাম। তিনি যতদিন স্টুডেন্ট শ্রমে ছিলেন তার মধ্যে কোনো দিন তার জন্য পদ্ম ফুল আনতে পারিনি এ কথা আমার মনেই পড়ে না। এবং এই কিছুদিন থাকার পর ব্রহ্মানন্দজি এবং শোভানন্দজি দুজনেই এই এস ভেঙ্কটেশ্বরনকে লক্ষ্য করে কিছু কিছু কথা বলতে থাকেন। ব্রহ্মানন্দজি এই ভেঙ্কটেশ্বরনকে বেঙ্কটেন নামে ডাকতে শুরু করেন। মহারাজের সান্নিধ্যে খুব আনন্দ পেতাম। স্বল্প দিনের মধ্যেই আমার ইচ্ছা মতো তাঁর কাছে যেতে শুরু করলাম, তাঁর খাওয়া শোয়া ধ্যান করা বা অন্য যে কোনো সময়। এবং সন্ন্যাসীদের এমন কিছু অধিকার ছিল না যেটা এর অর্থাৎ ভেঙ্কটেশ্বরনের এসে গিয়েছিল। মহারাজ বেড়ানোর সময় তিনি তার সঙ্গে থাকতেন, কখনো কখনো দোভাষীর কাজ করতেন এবং নতুন বাড়ি তৈরির কাজে কর্মরত শ্রমিকদের সাথে তিনি কথা বলতেন। অনেক সময় তিনি তাদের সাথে মজা করতেন এবং কিছু পয়সাও দিতেন। মহারাজের একটা অভ্যাস ছিল যে কুলি মজুরদের দেখলে তাদের তামার পয়সা দেওয়া। অনেক সময় তিনি তাদের পয়সা দিয়েই যেতেন যতক্ষণ না তারা খুশি হতো। একদিন তিনি কুলি মজুরদের মধ্যে হেঁটে যেতে যেতে হঠাৎ তাদের মধ্যে একটি 9-10 বছরের মেয়েকে মজুরদের সহকারী হিসাবে দেখতে পেয়ে তার দিকে তাকিয়ে থাকলেন। পরে বললেন তাকে জানাতে সে যেন পরের দিন ভোরে মঠে গিয়ে স্নানাহার করে, এমনকি সে যাতে আসতে দেরি না করে সে ব্যাপারেও নিশ্চিত করতে বললেন। তিনি আমাকেও সেই সময় নিমন্ত্রণ করলেন। পরের দিন দেখা গেল আশ্রমে গিয়ে মেয়েটিকে অভ্যর্থনা জানানোর জন্য বিরাট আয়োজন চলছে। মেয়েটি যখন এলো তাকে তেল দেওয়া হলো স্নানের জন্য, নতুন শাড়ি, মহারাজ শাড়িটা বিশেষভাবে কিনিয়ে রেখেছিলেন তাকে দেওয়ার জন্য। মেয়েটির খাওয়া হলে মহারাজ তাকে কিছু ফুল ও পয়সা দিলেন উপহার পেয়ে। মেয়েটি সানন্দ এবং সন্তুষ্ট চিত্তে ফিরে গেল। ব্রহ্মানন্দজি মঠে অবস্থানকালে বাঙালি প্রথা অনুযায়ী দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল। কলকাতা থেকে রেলের বিশেষ ওয়াগান করে বিশেষ দুর্গা প্রতিমা আনা হয়। সঙ্গে আসেন শ্রীরামকৃষ্ণের ভাইপো রামলাল দাদা। ব্যাঙ্গালোর রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট স্বামী নির্মলানন্দও এই উৎসবে যোগদান করেছিলেন এবং এই দুর্গাপুজোয় বেশ আগ্রহ মহারাজের ছিল। মহারাজের ছিল প্রগাঢ় আধ্যাত্মিকতা এবং গাম্ভীর্যপূর্ণ এক বালক সুলভ সরলতা। বিকালে কোনো দিন তিনি রাঁধুনিকে রসিকতা করে চিরকুট পাঠাতেন। অনেক সময় তাকে দিয়ে বেলুর মঠের রাঁধুনিকে মজাদার সব চিঠি লেখাতেন, যার নিচে আবার এই রাঁধুনির নাম সই করা থাকত। আসলে তিনি দুই রাঁধুনিকেই খুব ভালোবাসতেন এবং তারাও মহারাজের এই রসিকতা খুব উপভোগ করত। মঠে থাকাকালীন ব্রহ্মানন্দজি বেশ কয়েকজন ব্রহ্মচারীকে সন্ন্যাস এবং কয়েকজনকে দীক্ষা প্রদান করেন। কয়েকজন এই ভেঙ্কটেশ্বরনকে বলেছিলেন মহারাজের কাছ থেকে দীক্ষা নিতে, কিন্তু ইনি তখন অতটা বুঝতে পারেননি। একদিন দ্বিধা নিয়ে তাকে বলেই ফেললাম যে আমি দীক্ষা নিতে আগ্রহী। শুনে বললেন, তুমি দীক্ষা নিতে চাও? কেন? খুব অনুরোধ করাতে তিনি পরের দিন দুপুরে স্নান করে তার কাছে যেতে বললেন। পরের দিন দীক্ষার জন্য উপস্থিত হতে তিনি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের ছবির সামনে ধ্যানে বসলেন। তারপর দীক্ষা দিলেন। দীক্ষার পরে সে কি আনন্দ অনুভব করলাম! মনে হলো যতদূর কল্পনা করা যায় এমন সর্বোচ্চ কিছু লাভ করেছি। এবং মহারাজ মাদ্রাজ ত্যাগের আগে জপ করার জন্য একটা রুদ্রাক্ষের মালাও উপহার দিয়েছিলেন এই এস ভেঙ্কটেশ্বরনকে।
ব্রহ্মানন্দজি রসম নামে এক দক্ষিণ ভারতীয় পদ বিশেষ পছন্দ করতেন। যতদিন তিনি এই মাদ্রাজে ছিলেন ততদিন এই এস ভেঙ্কটেশ্বরনের প্রতি নির্দেশ ছিল যে প্রতিদিন সকাল 11টার সময় তার কাছে রসম নিয়ে যাওয়ার। এ পরম সৌভাগ্যের ছিল তার কাছে, কারণ তার খাওয়া শেষ হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। উদ্দেশ্য একটাই ছিল যে সেদিনের রসম তাঁর কেমন লেগেছে। একদিন তাকে নির্দিষ্ট সময়ে রসম এনে দিতে ভুলে গিয়েছিলাম। মঠবাড়ি থেকেও কেউ আমাকে মনে করাতে আসেনি। হঠাৎ বেলা 1:30 নাগাদ আমার খেয়াল হলো এবং এই অসর্কতার জন্য খুব লজ্জা পেলাম। রসম নিয়ে এক ছোটে মঠবাড়িতে গিয়ে অবাক হয়ে দেখি আমার রসম নিয়ে আসার ব্যাপারে ব্রহ্মানন্দজি এতটাই নিশ্চিত ছিলেন যে তখনও তিনি দুপুরে আহার গ্রহণ করেননি। যখন মাথা নিচু করে এই অপরাধের জন্য তার কাছে ক্ষমা ভিক্ষা চাইছিলাম, তখন রাজা মহারাজ সহজভাবে হেসে বললেন, কিন্তু আমি জানতাম তুমি এটা নিয়ে আসবেই। সত্যি সত্যি এই আধ্যাত্মিক পুরুষদের যে সঙ্গ লাভ, সেটি যেন এক পুণ্য স্মৃতি সঞ্চয় শুধু নয়, এক হৃদয়ে সযত্নে রাখার এক সম্বলটুকু করুণা। সেজন্য আমাদের বারবার এই স্মৃতিকথাগুলি বারবার ভাব উদ্দীপনা করে এবং আমাদের এগিয়ে নিয়ে যায়। আমরা যারা হয়তো মাদ্রাজ মঠে যেতে পারিনি, রামকৃষ্ণ মিশন কলকাতা বিদ্যার্থী আশ্রম স্টুডেন্টস হোমে গেলেও রাজা মহারাজের প্রতিকৃতি দেখতে পাই, এবং সবথেকে ভালো ভুবনেশ্বর মঠ, সেটি তো তার প্রিয় ক্ষেত্র তপবন, আর তার শিক্ষাকুলীন গ্রাম জন্মস্থান, সে যে ব্রজভূমি। আমাকে এক সন্ন্যাসী মহারাজ বলেছিলেন যে এই কলিকালের যে ব্রজ বা ব্রজমণ্ডল, সেটি হচ্ছে শিক্ষাকুলীন গ্রাম। ব্রজের আনন্দ নিকেতন বা ব্রজমণ্ডল, ব্রজধাম, যাই বলুন না কেন, সেটি হচ্ছে রাখাল মহারাজের জন্মস্থান। সেখানকার আকাশ বাতাস ধূলিকণা পবিত্র শুধু নয়, কান পাতলেই রাজা মহারাজের সেই ছোটোবেলার ঠাকুর দালান, সেই গাছ, সেই করুণাময়ী মা কালী মন্দির এবং তার জন্মস্থানটুকুর স্পর্শ ছোঁয়া পাওয়া যায়। ভগবান খুব কৃপা করে এই শিক্ষাকুলীন গ্রামের সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে দিয়েছেন, যার ফলে সেখানেও এসে আমি সেই তন্মাত্রাটা অনুভব করি, এবং কর্মসূত্রে ভুবনেশ্বরেও ভগবান একটু যুক্ত করে দিয়েছেন। সেটিও যেন কোথাও একটা ভাবায় যে কোথাও থেকেই যেন তিনি একটা যুক্ত করে দেওয়ার প্রচেষ্টা রেখেছেন। এইটুকুই আজকের সৎকথায় প্রতিদিনের মনন। ওই মনে রাখতে হবে যে আমি জানতাম তুমি এটা নিয়ে আসবেই, তারাও অপেক্ষা করেন। আমাদের সেইটি সতর্কতার সাথে তাদের কাছে নিয়ে যেতে হবে, শ্রদ্ধা, ভক্তি, বিবেক, বৈরাগ্য। আর এর সাথে সাথে আমরা শেষ করার সাথে সাথে জানিয়ে রাখা ভালো যে আগামী 1 নভেম্বর সেদিন কিন্তু বরানগর মাতৃস্মৃতি মন্দিরে সাধু সেবা হবে সকালবেলা এবং সাধু সম্মেলন। আপনারা সকলে আসতে পারেন। একসাথে অনেক সাধুকে দর্শন করার সুযোগ বরানগর মাতৃস্মৃতি মন্দির, ব্যানার্জি পাড়ায় শ্রী অসীম ব্যানার্জির বাড়িতে। আর তার আগের দিনও 31 তারিখে আমরা থাকবো অসীমবাবুর বাড়ির বাৎসরিক অনুষ্ঠানে ধর্ম মহাসভায়। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।